এক বিশেষ দিন। আজ মাঘী পূর্ণিমা, 18ই মাঘ। এই দিনে আমাদের শিল্প বিষয়ক, নাট্যকলা বিষয়ক প্রণেতা যিনি, শ্রী ভরতমুনি, শ্রী ভরতমুনির জন্মতিথি হিসেবে এই মাঘী পূর্ণিমা দিনটিকে ধরা হয়। আমরা গোবরডাঙ্গা মৃদঙ্গমের পক্ষ থেকে সবাই আজ এখানে উপস্থিত হয়েছি শ্রী ভরতমুনির জন্মতিথি উদযাপনে। ভরতমুনি হচ্ছেন ভারতীয় নান্দনিক শিল্পের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা নাট্যশাস্ত্রের রচনা। একে যোগশাস্ত্র, নাট্যবেদ বা পঞ্চম বেদও বলা হয়। এই নাট্যশাস্ত্রের প্রণেতা ছিলেন ঋষি ভরতমুনি। নাট্যশাস্ত্রের প্রথম লক্ষ্য হলো ভারতের মানুষের মধ্যে লৌকিক আনন্দদান, আর দ্বিতীয় লক্ষ্য হলো সনাতন ধর্মের চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের কথা এই শাস্ত্রের মাধ্যমে সহজভাবে প্রকাশিত করা। ত্রেতা যুগে মানুষ যখন দুঃখে কাতর হয়ে উঠেছিল, তখন ইন্দ্রের অনুরোধে প্রজাপতি ব্রহ্মা তার 4 বর্ণের মানুষের মনে লৌকিক আনন্দ দিতে ভরতমুনিকে নাট্যবেদ রচনার আদেশ দেন। নাট্যশাস্ত্র মানে নাটক, কিন্তু এই শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে সঙ্গীত, নৃত্য ও অন্যান্য শিল্পকলা। ভরতমুনি এর স্রষ্টা, তাই একে ভারত শাস্ত্রও বলা হয়। 4 বেদ থেকে কিছু কিছু অংশ নিয়ে এই শাস্ত্রের রচনা। ঋগ্বেদ থেকে পাঠ্য, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ববেদ থেকে রস, এই সবের সমষ্টি হলো নাট্যবেদ। নাট্যশাস্ত্রে আছে 36টি অধ্যায়, 6000 শ্লোক। এই গ্রন্থে স্ক্রিপ্ট, অ্যাক্টিং, কম্পোজিশন, মেকআপ, কস্টিউম, মিউজিক এবং রিকুইজিশন অর্থাৎ একটি নাটক অভিনয়ের জন্য যা যা দরকার সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ আছে। নাটকের মূল বিষয় হলো দুটি, রস এবং ভাব। এই গ্রন্থের 6ষ্ঠ এবং 9ম অধ্যায়ে বর্ণিত আছে। ভরতমুনির মতে নাট্যশাস্ত্রের 8টি রস, আবার অনেকে নবরসও বলে থাকে। আসুন আমরা আজকের দিনটি ভরতমুনিকে স্মরণ করে উদযাপন করি। আমরা শুনে নেই নাট্যশাস্ত্র সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা। নাট্যশাস্ত্র বা নাট্য নির্দেশিকার একেবারে শুরুতেই ভারতের থিয়েটারের উৎপত্তির যে পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে, তাতে ভারতীয় সংস্কৃতিতে থিয়েটার এবং নৃত্যের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরা হয়েছে। নাট্য থিয়েটারের শিল্প, যথা স্রষ্টা ঈশ্বর ব্রহ্মার কাজ, যাকে মানব জাতিকে পঞ্চম বেদ দিতে বলা হয়েছিল, যা পূর্ববর্তীতে 4টি বেদের বিপরীতে সকলেই বুঝতে পারে। এমনকি যারা সংস্কৃত জানত না, ব্রহ্মা তথা অন্যান্য দেবতাদের সহায়তায় নাট্যবেদ তৈরি করেছিলেন। এরপর ভগবান ব্রহ্মা পৌরাণিক ঋষি ভরতকে নাট্য শিক্ষা দেন, যিনি নাট্যশাস্ত্রে এই শিক্ষা লিপিবদ্ধ করেছেন বলে জানা যায়। এই গ্রন্থের উৎপত্তি পৌরাণিক কাহিনীতে ঢাকা, কিন্তু রচনাটি নিজেই বাস্তবে জীবন্ত বাস্তবতা। নাট্যশাস্ত্র সম্ভবত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিস্তৃত থিয়েটার এবং নৃত্য নির্দেশিকা, এবং এটি এখনো ভারতের ধ্রুপদী থিয়েটার এবং নৃত্যের ভিত্তি তৈরি করে। নাট্যশাস্ত্রের নির্দেশিকাবলী শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহারিক নাট্যকর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এই গ্রন্থের সংকলন সম্ভবত 2য় শতাব্দী, যদিও এতে প্রণীত ঐতিহ্যটি আরো প্রাচীন ছিল। সম্ভবত এটি তথ্য এবং অনুশীলন সংরক্ষণ করে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে ইতিমধ্যেই জানানো হয়েছিল। পাঠ্যস্তর সম্পর্কে আমরা জেনে নেই। ভরত উল্লেখ করেছেন যে শব্দ বা লেখাই থিয়েটারের ভিত্তি, তাই নাট্যশাস্ত্র নাটক নির্মাণের জন্য অনেক জায়গা। এর প্রধান নায়ক সাধারণত একজন নায়ক, প্রায়শই একজন রাজা বা রাজপুত্র, এবং নাটকের 5টি স্তর তার দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এগুলি হলো: প্রথম শুরু, দ্বিতীয় প্রচেষ্টা, তৃতীয় অর্জনের সক্ষমতা, চতুর্থ দ্বন্দ্ব এবং বাধা দ্বারা আবৃত সমাধানের সম্ভাবনা, অবশেষে ফলপ্রসূতা। নাট্যশাস্ত্রে নাট্য বা স্টাইলাইজড অভিনয়ের 4টি ভিন্ন ধরন রয়েছে, যথা মনোমুগ্ধকর, প্রাণবন্ত,
মহৎ এবং মৌখিক। শারীরিক ভাষা এবং এর উপকৌশল। নাটক প্রকাশের দুটি প্রধান ধরন রয়েছে, একটি স্টাইলাইজড বা প্রতীকী নাটক এবং অন্যটি বাস্তবসম্মত লোক। স্টাইলাইজড পদ্ধতি নাটক, নৃত্য বা নৃত্যের মতো নড়াচড়াকে মুখের অভিব্যক্তির সাথে একত্রিত করে। নৃত্য ছিল স্টাইলাইজড অভিনয়ের একটি অবিচ্ছেদ্য অংশ, যদিও পরবর্তীতে এটি শিল্পের একটি স্বাধীন রূপে পরিণত হয়, যেমনটি নাট্যশাস্ত্র পরবর্তী বেশ কয়েকটি গ্রন্থে বর্ণিত হয়েছে। ভরতমুনির প্রণীত নাট্যশাস্ত্রতে 8টি রসের উল্লেখ রয়েছে, যেমন শৃঙ্গার রস, এটি হলো প্রেম ও সৌন্দর্যের প্রতীক। হাস্যরস, হাসি এবং কৌতুকের প্রতীক। করুণ রস, যেটি শোক ও করুণা দেয়। রৌদ্র রস, ক্রোধ ও রাগের প্রতীক। বীর রস, সাহস ও উৎসাহের প্রতীক। ভয়ানক রস, ভয় ও আতঙ্কের প্রতীক। বীভৎস, ঘৃণা ও বিতৃষ্ণার প্রতীক। অদ্ভুত রস, বিস্ময় ও কৌতূহলের প্রতীক। অভিনয় সম্পর্কে আমরা কিছু জেনে নিই। মুখের পেশি, চোখ, ভ্রু ইত্যাদি শরীর হাত এবং পায়ের মতোই সুসংগতভাবে প্রশিক্ষিত এবং বিকশিত হয়। মুখের কৌশলটি রাস মেজাজের প্রকাশের কেন্দ্রবিন্দু এবং এটি এমন পর্যায়েও বিকশিত হতে পারে যেখানে অভিনেতা তার মুখের এক অর্ধেক দিয়ে আনন্দ এবং অন্য অর্ধেক দিয়ে দুঃখ প্রকাশ করতে পারেন। প্রকৃতপক্ষে পুরো অভিনয়ের চূড়ান্ত পরিণতি ঘটে অভিনয় শিল্পীর চোখে। তার দৃষ্টি অবশ্যই হাতের নাড়াচাড়া অনুসরণ করবে, যখন মুখের ভাব তখন অঙ্গভঙ্গি প্রকাশ করবে। সুতরাং যখন একজন নৃত্যশিল্পী তার হাতের নাড়াচাড়া দিয়ে উদাহরণস্বরূপ একটি পদ্মফুল উন্মোচন চিত্রিত করেন, তখন তার চোখ অঙ্গভঙ্গির ওপর বিভিন্ন জোর দিতে সক্ষম হয়। যদি ফুলটি বিশেষভাবে সুন্দর হয়, তাহলে মুখের ভাব এবং চোখ বিস্ময় অনুভূতি প্রকাশ করে। তবে যদি একটি বিষাক্ত সাপ থাকে, তাহলে অভিনেতার চোখ এবং মুখ ভয় প্রকাশ করতে পারে। সুতরাং সাধারণভাবে চোখ এবং মুখের নাড়াচাড়া মেজাজ প্রকাশ করার ক্ষমতা সহ প্রকৃতি হাতের অঙ্গভঙ্গিগুলিকে প্রায় অসীমভাবে ভিন্ন অর্থ দিতে সক্ষম হয়। যদি ঐতিহ্যবাহী পাশ্চাত্য অভিনয় কৌশলের সাথে তুলনা করা হয়, তাহলে নাটক একটি বিশেষ দিক থেকে এর থেকে আলাদা। পাশ্চাত্যগুলিতে অভিনেতাদের দ্বারা প্রকাশিত কর্মের ওপর জোর দেওয়া হয়, অন্যদিকে ধ্রুপদী ভারতীয় অভিনয় কৌশলে সেই কর্মের প্রতি চরিত্রের প্রতিক্রিয়ার ওপর জোর দেওয়া হয়। আচ্ছা, তোমরা এখানে সবাই শুনলে ভরতমুনি তার নাট্যশাস্ত্রে লিখে গিয়েছেন, আমরা যারা নৃত্যশিল্পী রয়েছি, আমাদের চোখ যেদিকে যায় হাত যে সেদিকেই যায়, অর্থাৎ যথা দৃষ্টি তথা হস্ত, যথা হস্ত তথা দৃষ্টি। ঠিক তেমন ভাবে আমাদের এই মুখের এক্সপ্রেশন, আমাদের এই মুখটার মধ্যেই যে 8টি রস নাট্যশাস্ত্রে উল্লেখ রয়েছে, পরে আরেকটি রস তৈরি হয়েছে যেটি শান্ত রস, সেটিও রয়েছে যেটি নবরস বলা হয়। ঠিক এমন ভাবেই যে ব্যাখ্যাটা এখানে রয়েছে, সুন্দর ফুল বা খুব বাজে ফুল বা কোনো বাজে দৃশ্য, কোনো ভয়ের দৃশ্য, সমস্তটাই কিন্তু আমাদের মুখের এক্সপ্রেশনে বা মুখের অভিব্যক্তিতে প্রকাশ পায়। যেমন দেখো, তোমরা বলবে এটা কি মনে হচ্ছে? সুন্দর। জোরে বলো। খুব সুন্দর। সুন্দর কি? বন্ধ। ভেরি গুড। আবার ধরো, কি মনে হচ্ছে? বিচ্ছিরি। তাহলে আমি কি কোনো কথা বললাম? কথা বললাম না। আমাদের যিনি লিখে গেছেন, ভরতমুনি স্বয়ং তার নাট্যশাস্ত্রে লিখে গিয়েছেন, যেটা তোমাদের প্রত্যেকবার বলা হয় এটা করার জন্য। এই এক্সপ্রেশন মানে এই রস, এটা ভীষণ দরকার আমাদের শিল্পকলায়। নাচ, নাটক, এমনকি এখন গানের ক্ষেত্রেও এই এক্সপ্রেশন বা রস বা ভাব বিশেষ উল্লেখযোগ্য। যদি আমরা দর্শকদের কাছে আমাদের মুখের অভিব্যক্তি ঠিকভাবে প্রকাশ করতে না পারি, যেখানে 64 কলা কিন্তু নাটকে রয়েছে, কিন্তু
নাচের ক্ষেত্রে যেহেতু আমরা মুখে কথা বলি না, সেক্ষেত্রে আমাদের এই মুখের অঙ্গভঙ্গি, মুখের রস এবং ভাব হচ্ছে বিশেষ জরুরি। এটা স্বয়ং ভরতমুনি তার নাট্যশাস্ত্রে লিখে গিয়েছেন, এবং যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই শিল্প কলা থাকবে, ততদিন এইভাবেই আমাদের শিল্পীদেরকে চলতে হবে। বুঝতে পেরেছো? চলো আমরা পরবর্তী দিকে যাই। নাটক কৌশলের মাধ্যমে রস প্রকাশের জটিল প্রক্রিয়াটি এই বিখ্যাত উক্তিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। হাত যেখানে যায় চোখ সেখানেই অনুসরণ করে, চোখ যেখানে যায় মেজাজ সেখানেই অনুসরণ করে, মন যেখানে যায় সেখানেই আবেগের উদ্ভব হয়। ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম, যথা হস্ত তথা দৃষ্টি, যথা দৃষ্টি তথা মন। দাঁড়াও, পা মারবে না। তাক কাদিমি তাক্কা ঝুনু, তাক কাদিমি তাক্কা ঝুনু, তাক কাদিমি পিছু যা, তাক্কা ঝুনু, তাক কাদিমি তাক্কা ঝুনু, পাজোরা, তাক কাদিমি তাক্কা ঝুনু, তাক কাদিমি তাক্কা ঝুনু। এই প্রণামের অর্থ হচ্ছে, আমরা তো ভূমির উপরে বা আমাদের বসুন্ধরার উপরে পা দিয়ে আমাদের নৃত্য পরিবেশন করছি, তাই বসুন্ধরার পারমিশন না নিয়ে আমরা নৃত্য পরিবেশন করতে পারি না, বসুন্ধরাকে আঘাত করি। তাকে আগে প্রণাম করলাম, তারপরে প্রণাম করলাম আমাদের পরমেশ্বরকে। নটরাজ হোক বা যে যে দেবতাকে ভালোবাসো, যে দেবতার পুজো করো, পরমেশ্বরকে প্রণাম করলাম। তারপরে প্রণাম করি আমরা আমাদের গুরুকে, যার কাছে আমরা নৃত্য শিক্ষার পাঠ গ্রহণ করছি। আমাদের গুরুকে প্রণাম করি, আমাদের মা বাবাকে প্রণাম করি। তারপরে আমরা প্রণাম করছি সমস্ত গায়ন এবং বাদকদেরকে, যারা গান এবং বাজনা বাজিয়ে আমাদের নৃত্যের সহযোগিতা করছে তাদেরকে, এবং সমস্ত দর্শকদেরকে, যারা ছাড়া আমরা শিল্পী হতে পারি না। দর্শকের সামনে আমাদের শিল্পকলা, নৃত্য কলা প্রদর্শন করি, অভিনয় কলা প্রদর্শন করি, তাদের অনুমতি নিয়ে, তাদেরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ঠিক আছে? আলারিপু, ভরতনাট্যমের আলারিপু হচ্ছে প্রণাম, সকলের উদ্দেশ্যে প্রণাম। ঠিক আছে? চলো, হাত পতাকা হস্ত একদম সোজা, সমাপদমে দাঁড়াও। 1 2 3 স্টার্ট। তা তে তে তা তাম, কিচতক তা তে তে তা তাম, কিচতক তাম ধিতাম, কিচতক তে তা তে, কিচতক তাম ধিতাম, কিচতক তে তা তে, কিচতক তাম ধিতাম তে, ততে 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 তাম ধিতাম তে, তে তাম ধিতাম তে, ততে তাম ধিতাম তে, ততে তাম ধিতাম তে, ততে। আজকে এই পর্যন্ত থাক। এটা হচ্ছে আলারিপু। আমরা পরে এর পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদেরকে শিখিয়ে দেব। অনুযায়ী আমরা কিছুটা নৃত্যের অংশ দেখালাম, এবার আমরা চলে যাচ্ছি গানের দিকে। সঙ্গীত পরিবেশন করবে মৃদঙ্গমের সদস্যা দোলা সরকার। দেহাত যদি না হয় রাজি, বসন যদি না যাসি, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাত যদি না হয় রাজি, বসন যদি না যাসি, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়,
যেখানেতে আনন্দ রায় বাজে গো সদা, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেখানেতে আনন্দ রায় বাজে গো সদা। কথা ভুলে সুরের ভ্রমণ, ঠেকাই শুধু সুখের হাসি, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাক যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বাহ, খুব সুন্দর। আমরা শুরু করছি আমাদের নাটকের গান। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের এই গান গাওয়া, সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। ওই দেখো সহযোদ্ধারা চলেছে চলেছে, পেছনের সারিকে সামনে টেনে নাও টেনে নাও, দুয়ার বন্ধ করে যারা কাঁদছে কাঁদছে, তাদের একবার টেনে নাও। ওই দেখো সহযোদ্ধারা চলেছে চলেছে, পেছনের সারিকে সামনে টেনে নাও টেনে নাও, দুয়ার বন্ধ করে যারা কাঁদছে কাঁদছে, তাদের একবার টেনে নাও। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের এই গান গাওয়া, সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। অঙ্গিকাম ভুবনাং যস্য, বাচিকাম সর্ববাঙ্ময়ম, আহার্যং চন্দ্রতারাদি তম নমঃ সত্তিকাং শিবম। যার শরীর সমস্ত বিশ্ব চরাচর, যার বাণী সমস্ত ভাষার সার, চাঁদ তারা যার অলংকার, সেই সাত্ত্বিক শিবকে আমি প্রণাম জানাই। আমরা আজ শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান শ্রী ভরতমণির জন্মতিথি অনুযায়ী মাঘী পূর্ণিমার অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পকলার সাথে যুক্ত থাকবেন, নাটকে থাকবেন, নাচে থাকবেন, গানে থাকবেন, সকলে ভালো থাকবেন।